আমরা চলচ্চিত্র চর্চার অর্থাৎ বাংলা চলচ্চিত্রের যে সংক্ষিপ্ত ইতিবৃত্তের আলোচনা শুরু করেছিলাম, 3টি পর্ব জুড়ে আমরা যথাসাধ্য সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে এই আলোচনা এগিয়ে নিয়ে গেছি। আজ তার পরবর্তী পর্ব অর্থাৎ 4র্থ পর্ব। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের যে সুবর্ণ যুগ, সেই সুবর্ণ যুগের একটি গুরুত্বপূর্ণ নাম, একটি মহৎ অধ্যায়, মৃণাল সেন। বাস্তব কথাটার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। কার রিয়ালিটি? আমার, আপনার, মাও সেতুংয়ের, নিক্সন সাহেবের, না আমাদের প্রধানমন্ত্রীর? ভীষণ রিলেটিভ এই শব্দটি। কাজেই আমি যেহেতু আমাকে নিয়েই চিন্তিত, বিব্রত, আমাকে নিয়ে সবসময় রয়েছি, তাই আমি কিভাবে রিয়্যাক্ট করছি পরিবেশ অনুযায়ী সেটাই দেখতে হবে। আপনি যখন আমার সিনেমা দেখতে যাবেন তখন প্রথমেই আমার পৃথিবীকে মেনে নেবেন। এমন প্রত্যয়ী উচ্চারণ যিনি করেছিলেন তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের আর এক প্রবাদ প্রতিম শিল্পী মৃণাল সেন, যার শিল্প দৃষ্টি গঠিত হয়েছিল ভারতীয় গণনাট্য আন্দোলনের অভিজ্ঞতার ভিতর দিয়ে। তাই স্বাভাবিকভাবেই তার ফিল্মে জীবনমুখী রাজনীতি মনস্কতা এবং মানবিক অভিব্যক্তিগুলি মাসকে অবলম্বন করে প্রসারিত হয়। তিনি সমকালের জটিল বাস্তবকে তুলে ধরেন মানবিক আবেগ অনুভূতির প্রতিক্রিয়া বৈশিষ্ট্য সুনির্দিষ্ট এবং সুস্থিরভাবে চিহ্নিত করে। স্বনামধন্য এই মানুষটি বাংলা তথা ভারতীয় সিনেমার ধারাকে এক ভিন্ন পথে চালিত করেছিলেন। 1955 সালে রাত ভোর সিনেমা দিয়েই বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন মৃণাল সেন। কিন্তু ছবিটি চূড়ান্ত অসফল হয়। দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে পরিচিতি এনে দেয়, আর এরপর থেকেই মৃণাল সেন তার নিজস্ব ভুবন গড়ে তোলেন। তবে মৃণাল সেনের শিল্প নির্মাণের ধারা কোনোভাবেই একপার্বিক নয়, অন্তত মোটা দাগে বলতে গেলেও তা ত্রিপার্বিক। প্রথম পর্ব রাত ভোর থেকে ইচ্ছা পূরণ পর্যন্ত। এই পর্বের শ্রেষ্ঠ নির্মাণগুলি 22 শ্রাবণ, আকাশ কুসুম, ভুবন সোম। আর এই সিনেমাগুলি থেকেই বোঝা যায় আত্মবিকাশের এই পর্বে তিনি যে বিষয়গুলি ধরেন তাকে নিঃসন্দেহে বাংলা তথা ভারতীয় সিনেমার যাবতীয় দুর্দৈবের মূল বলা যায়। ভুবন সোম সিনেমায় যেন ফুটে ওঠে অবসিত গরিমা, বুর্জোয়াতন্ত্রের প্রতি ঠাট্টা। অর্থাৎ এই পর্বে মৃণালের ছবি সাংস্কৃতিক হানাদারি তৈরি করে না। দ্বিতীয় পর্বের উল্লেখযোগ্য সিনেমা ইন্টারভিউ, কলকাতা 71, কোরাস, পদাতিক, মৃগয়া ইত্যাদি। এই পর্বের সিনেমায় মৃণাল সেন গতানুগতিকতা ভেঙে ফেললেন, ফর্ম এবং আঙ্গিক নিয়ে ওলটপালট করলেন। এগুলিতে তৎকালীন রাজনীতি, সময়ের অস্থিরতা এবং অবক্ষয়কে তুলে ধরলেন নিপুণ সমাজতাত্ত্বিকের পর্যবেক্ষণে। আর এ পর্বের প্রতিটি ছবিতে আমরা পেয়েছি এক অ্যাংরি ইয়াং ম্যানের ইমেজ। এই ছবিগুলিতে কলকাতার পরিসর দক্ষিণপন্থার বাস্তবতা ধারণ করে আছে।
তাই কলকাতা ৭১-এর যুবকটি যখন সমুদ্র অরণ্য প্রান্তরের মধ্যে দিয়ে দৌড়ায়, তখন বুঝতে পারি মৃণালের অধৈর্য ত্রুফোর 400 ব্লোজকে বড় ব্যক্তিগত অভিজ্ঞতার, বড় ব্যক্তিগত অনুভূতির স্তরে পৌঁছে দিতে চাইছে। তৃতীয় পর্বে একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে, মহাপৃথিবী, অন্তরীণ, খণ্ডার ইত্যাদি সিনেমাতে মৃণাল ফিরে আসলেন গল্পের পথে, অন্তর্মুখী, শান্ত, সমাহিত হয়ে। এগুলিতে তিনি মধ্যবিত্ত সমাজকে, তার নীতিবোধকে, তার ভঙ্গুর আদর্শকে যেন অনুবীক্ষণ যন্ত্রে ফেলে পর্যবেক্ষণ করলেন। সত্যি এত সবিরোধ, নিজেকে অনিঃশেষ পাল্টে নেওয়ার এত আবেগ আমরা আর কার মধ্যে দেখেছি? মৃণাল সেন সম্পর্কে চলচ্চিত্র তথা শিল্প বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ফরাসি সাহিত্যিক জা পল সার্ত্র প্রসঙ্গ টেনে বলেন, মৃণালও বস্তুত সেলফ কনসাসলি কন্টেম্পোরারি। আসলে মৃণাল সেন সময়ের মধ্য থেকেই সময়কে ছুঁতে চেয়েছেন। তিনি যেভাবে জীবনকে দেখেছেন, সে জীবন চূড়ান্তভাবেই জীবন্ত সময়ের একটা গতিচিত্র। তিনি মূলত সেই জীবন পরিসরে স্বশ্রেণীর ব্যর্থতা এবং বিচ্যুতিরই সমালোচক। কিন্তু এই সূত্রেই বলতে হয়, যা কিছু সাকার তাই মৃণাল সেনের অবলম্বন। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক এবং মৃণাল সেনের সেই বর্ণময় যুগে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে সুবর্ণ রথের আর এক বর্ণময় সারথি তপন সিংহ। তিনি বহু আলোচিত কিন্তু অনালোকিত। আসলে তপন সিংহকে দেখার চোখ সেদিনের শিল্পবোদ্ধাদের বোধহয় ছিল না। কারণ সঞ্জয়বাবুর কথায়, আমাদের শিল্পবোধ যেমন একদেশদর্শী, তেমনি যুক্তি ও শৃঙ্খলার পারম্পর্যহীন। তাই ইউরোপীয় আর্ট সিনেমার ভাষাশৈলীকেই চলচ্চিত্র নির্মাণের শিখর প্রদেশ ভেবে সত্যজিৎ এবং ঋত্বিককে মানদণ্ড হিসেবে বিবেচনা করে বসেছিলাম আমরা। তপন সিংহের মতো শিল্পীও আমাদের বিচারে গৌণ এবং অকিঞ্চিতকর হয়ে পড়েছিলেন। যাই হোক, তপন সিংহ, সম্পূর্ণ নাম তপন কুমার সিংহ। ছাত্রাবস্থা থেকেই তিনি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্রের নিয়মিত দর্শক ছিলেন এবং দেশ বিদেশের ফিল্ম ম্যাগাজিনের একজন তন্নিষ্ঠ পাঠক ছিলেন। শিক্ষানবিশ হিসেবে তিনি নিউ থিয়েটার্সের বাণী দত্তের সহকারী হিসেবে প্রথম তার চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীকালে চলচ্চিত্রে যথার্থ শিক্ষা লাভের জন্য তিনি পেয়েছিলেন প্রিয় পরিচালক বিমল রায়কে, পেয়েছিলেন বিশ্ববন্দিত চলচ্চিত্রকার জা রেনোয়ারের ঘনিষ্ঠ সান্নিধ্য এবং বিশ্বের প্রথম ম্যাগনেটিক সাউন্ড রেকর্ড মেশিনে গৃহীত দ্য রিভার ছবির শুটিংয়ে অংশগ্রহণের সুযোগ। পরবর্তীকালে ক্যালকাটা মুভি টোন তার শব্দযন্ত্রী হিসেবে যোগদান করবার সুযোগ। চলচ্চিত্রে প্রযুক্তির নেশায় তিনি পেশা ত্যাগ করেন এবং লন্ডনে সাউন্ড এফেকশনে পেশাদার শিক্ষার জন্য যান। লন্ডনে অবস্থানকালে তিনি চার্লস ক্রাইটনের সঙ্গে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পান। এরপর তিনি দেশে ফিরে আসেন। তারপর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প সৈনিক অবলম্বনে তিনি তার প্রথম চলচ্চিত্র অঙ্কুশ তৈরি করেন, যার প্রধান ভূমিকা গ্রহণ করে একটি হাতি। এই সিনেমার
উপজীব্য ছিল ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের উপর বর্ধিষ্ণু ধনতান্ত্রিকতার নীতিহীন আগ্রাসন। তবে সিনেমাটি মাত্র 9 দিন চলে। প্রথম প্রয়াস এইভাবে বিধ্বস্ত হওয়ায় পরিচালক মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন এবং অশ্রদ্ধা, কটূক্তি, তীব্র অপমানও তাকে সহ্য করতে হয়। ব্যর্থ, অপমানিত, কটূক্তি জর্জরিত তপন সিংহ তারপর মানসিক শান্তির জন্য তার চির আশ্রয় রবীন্দ্রনাথকেই বরণ করে নেন। আর রবীন্দ্রনাথের কাছ থেকেই তিনি পেয়ে যান সমস্ত উজ্জীবনী মন্ত্র। আর সেই রবীন্দ্রনাথের হাত ধরেই তিনি আবার চলচ্চিত্রে পদার্পণ করেন। তৈরি করে ফেলেন রবীন্দ্রনাথের ছোট গল্প কাবুলিওয়ালা অবলম্বনে তার পরবর্তী সিনেমা। এরপর ইতিহাস। এই সিনেমা অসাধারণ সাফল্য লাভ করে এবং এই সিনেমার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারও লাভ করেন। এখানে একটি ছোট্ট ঘটনা বলতে হয়। যখন কাবুলিওয়ালা অসামান্য সাফল্য লাভ করে এবং চারিদিক থেকে পুরস্কৃত হতে শুরু করে, এই সময় একদিন তার বাড়িতে একটি টেলিফোন আসে এবং তিনি সেই টেলিফোন রিসিভ করেন। ওপাশ থেকে তখন জলদ গম্ভীর এক কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বরে তাকে প্রচন্ড তিরস্কার করতে আরম্ভ করা হয় যে আপনি একজন টেকনিশিয়ান হয়ে রবীন্দ্রনাথকে নিয়ে এমন জঘন্য কাজ করেন কিভাবে। তপন সিংহের বুঝতে অসুবিধা হয়নি। সেই কণ্ঠস্বরটি ভারতীয় সিনেমার প্রবাদ প্রতিম শিল্পী সত্যজিৎ রায়ের। তিনি অকুণ্ঠ চিত্তে তার অপরাধের জন্য, তার ত্রুটির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন। এই ছিল তৎকালীন শিল্পীদের মানসিক ভাবনা। আজ যখন আমরা স্থাবকতায় ভরপুর এমন এক সাংস্কৃতিক দূষণের মধ্যে বসবাস করছি, তখন এই ঘটনাগুলি আমাদের নতুন করে ভাববার অবকাশ তৈরি করে দেয়। যাই হোক, সতীর্থ সত্যজিৎ এবং হার্দ ঋত্বিকের সঙ্গে তার চলচ্চিত্র ভাবনার প্রধান পার্থক্য এই যে তিনি নব্যতার ভাষা ও পরিশীলিত শিল্প টেকনিকের সঙ্গে এক পেশে আপোষ না করে এক অভিনব বিবর্তন রেখা অঙ্কন করতে চান। তিনি আজীবন বিশ্বাস করেছেন যে সিনেমা যেহেতু একটা বাণিজ্য ব্যবস্থা, তাই তাকে যদি সুন্দরের অভিযানে যেতেও হয়, সেই অভিযান বাণিজ্য সমর্থিত হতেই হবে। যদি সিনেমা স্বয়ংশাসিত হয়ও, তবু তাকে গল্পের উপর নির্ভরশীল থেকে যেতে হবে। তবে সেই গল্প বলা হলিউডি মার্কা হবে না, তা হবে আমাদের দেশীয়, আমাদের বাঙালিয়ানার কথকতার ঢঙে। তপন সিংহের ধারণা ছিল ছবির কোনো অধিকারী নেই বিমূর্ত হওয়ার। তাকে আলো, শব্দ, চিত্র দিয়ে বিচিত্র স্বাদের গল্প বনে যেতে হবে। আসলে তপন সিংহের মধ্যে ছিল স্বাদেশিয়ানা বা বাঙালিয়ানার মুদ্রা। বলা ভালো, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিয়ানার একটা বিস্তৃত মনোপরিসর। তাই যে মধ্যবিত্ত দারিদ্র দুঃখ চেনে অথচ দীনতা মুক্ত, যে মধ্যবিত্ত শব্দের সৌজন্যে হৃদয়ের উৎসবে যোগ দেওয়ার জন্য আকুল, তপন সিংহ তাদেরই প্রতিনিধিত্ব করেন। তাই তো সৃষ্টি হয় কাবুলিওয়ালা, লৌহ কপাট, ক্ষুদিত পাষাণ, ঝিন্দের বন্দি, হাঁসুলিবাকের উপকথা, নির্জন সৈকতে, অতিথি, গল্প হলেও সত্যি, যতুগৃহ, হাটে বাজারে, বাঞ্ছারামের বাগান, হুইল চেয়ার, এক ডক্টর কি মত, সাগিনা মাহাতো, সবুজ দ্বীপের রাজা,
অন্তর্ধান ইত্যাদি ইত্যাদি সিনেমা। এই সিনেমাগুলি থেকেই বোঝা যায় তিনি মধ্য সিনেমার পথিক নন, বরং আমাদের ঐতিহ্য সম্পৃক্ত মূল কাহিনী পথেরই এক সফল পদাতিক। মধ্যপন্থী নন, বরং একটি সাম্যাবস্থা। তার শিল্পরা কথা বলে কিন্তু কোলাহল করে না। তার চরিত্ররা সংলাপ মুখর কিন্তু অতিশয়োক্তি প্রবণ নয়। শ্রদ্ধেয় সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাষায় এরকম অপ্রত্যাশিত কাহিনী নির্বাচনকে স্বাভাবিক প্রত্যাশার মধ্যে বুনে দেওয়া যে কত বড় কৃতিত্ব, তা আজ বাংলা ছবির পতিত কাণ্ডজ্ঞান বিবর্জিত আবহাওয়ার মধ্যে বসবাস করে আমরা মর্মে মর্মে অনুভব করতে পারি। সঞ্জয় বাবুর কথায় তপন সিংহকে গৌণ অকিঞ্চিৎকর ভেবে একদা যে পাপ আমরা করেছি, আজ তার প্রায়শ্চিত্ত করছি হতাশাগ্রস্ত দৈন্যে এবং তৃতীয় প্রজন্মের কাছে উপহাসিত হওয়ার লজ্জিত আশঙ্কায়। ভেবে দুঃখ পেতে হয়, বারিন সাহার মতো পারঙ্গম পরিচালক মাত্র 2টি ছবি, 13 নদীর পারে এবং শনিবার, এই 2টি সিনেমা করেই শিল্প জগৎ ছেড়ে গেলেন। এ আমাদের অত্যন্ত পরিতাপের এবং দুর্ভাগ্যের বিষয়। 1955 সাল থেকে 1964 সাল, এই পর্বটাকে বাঙালির চলচ্চিত্র চেতনার সর্বশ্রেষ্ঠ যুগ আমরা বলতে পারি। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, তপনের সঙ্গে সঙ্গে এই সময় চলচ্চিত্রে এসেছিলেন বারিন সাহা, রাজেন তরফদার, অসিত সেন, পার্থপ্রতিম চৌধুরীর মতো বহুমাত্রিক প্রতিভা সম্পন্ন ব্যক্তিবর্গ। এবং এদের সঙ্গে আর যে নামটি করতে হয় তা নিঃসন্দেহে অজয়কর, যারা এক ঝাঁক শিল্প সমৃদ্ধ ছায়াছবি নির্মাণ করে বাঙালি তথা ভারতীয় দর্শকের চলচ্চিত্র চেতনাকে উচ্চ স্তরে উন্নীত করে দিয়েছিলেন। 1965 থেকে 1975, এমনকি 1980 সাল পর্যন্ত আগের দশকেরই ধারা বজায় থাকল। এই সময় বাংলা চলচ্চিত্রে শিল্প জনরুচি তৈরিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম ঘোষ, নব্যেন্দু সেনের মতো শক্তিমান পরিচালকবৃন্দ। এ পর্বে রাজা মিত্র, অশোক বিশ্বনাথন এবং বিপ্লব রায়চৌধুরীর কথা না বললে অপরাধ সীমা ছাড়ায়। এই প্রতিভা সমূহের বিচিত্র ও বহু কৌণিক রশ্মিচ্ছটায় বাংলা চলচ্চিত্র এমন এক শিল্প পর্যায়ে উন্নীত হয় যে বিশ্বের মানুষ চিরকালই এদেশের চলচ্চিত্র শিল্পকে সমীহের দৃষ্টিতে দেখতে বাধ্য হয়েছে, আগামী দিনেও হবে। এই শিল্প চেতনারিদ্ধ ধারার পাশাপাশি বাংলা সিনেমার জনপ্রিয় ধারাটিও রুচিসিদ্ধ ভাবনায় অসাধারণ সাফল্যের সাথে তার গতিপথ নির্দিষ্ট করেছে। 1953 থেকে 1955 সাল যেমন পথের পাঁচালী নামক শিল্প সন্তানের জনক, যেমন ঋত্বিক, তপন সিংহ এবং মৃণাল সেনেরও আবির্ভাবের কাল, তেমনি 74.5, সাপমোচনের মতো জনরুচিরঞ্জনেরও একটা ধারক হয়ে থাকে এই সময় পর্ব। দুই ধারা যেন জীবন সমাজে দোরঙা পাখির মতো এদেশের সাংস্কৃতিক আকাশে ডানা মেলে দিয়েছিল। এই ধারাকে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে যারা পুষ্ট করে চললেন তারা হলেন অজয় কর, অরবিন্দ মুখোপাধ্যায়, অসিত সেন, সলিল সেন, দীনেন গুপ্ত, নির্মল দে, অরুন্ধতী দেবী প্রমুখ, এবং তার সঙ্গে অগ্রদূত, অগ্রগামী, যাত্রিকের মতো দলগুলি। এদের ছবির সুবাদে আমরা এদেশের শ্রেষ্ঠ অভিনেতাদের উত্থান এবং প্রতিষ্ঠার সাক্ষ্য থেকেছি।
তুলসী চক্রবর্তী, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, অনিল চ্যাটার্জি, জ্ঞানেশ মুখোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। আর অবশ্যই উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। পেয়েছি ভারতের সর্বকালের কিংবদন্তি জুটি উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে। আবার এই সিনেমাগুলির সূত্র ধরে আমরা পেয়েছি সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্তের মতো আরও ভারত বিখ্যাত সুরকারদের। তৈরি হয়েছে সাপমোচন, সপ্তপদী, পলাতক, সাত পাকে বাঁধা, হারানো সুর, দ্বীপ জেলে যাই, বালিকা বধূ, যদুবংশ, দাদা ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি, সন্ন্যাসী রাজা, উত্তর ফাল্গুনী, দাদার কীর্তি, দখল, দূরত্ব ইত্যাদি অসংখ্য অসংখ্য সিনেমা। কিন্তু সমুদ্র মন্থনে অমৃতের সঙ্গে বিষও ওঠে। বাংলা চলচ্চিত্রে 70 দশক থেকেই এই বিষের অভ্যুত্থান দেখা যায়। যখন রঙিন অতি নাটকীয় হিন্দি বাণিজ্যিক ছবি বাংলার শহরাঞ্চল ছাড়িয়ে মফস্বল এবং গ্রামে অবাধে প্রবেশ করল, বোধহয় সেই সময় থেকেই সাধারণ বাঙালি দর্শকের নিম্নগামিতার সূচনা হলো। এ প্রসঙ্গে আগামী পর্বে, আগামী ভিডিওতে এই ভিডিওর বহু পংক্তি শিল্প তথা চলচ্চিত্র বিশেষজ্ঞ শ্রদ্ধেয় সঞ্জয় মুখোপাধ্যায়ের। পরবর্তী অংশ পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত। নমস্কার।